আগের দিনে তো আমরা থার্মোডাইনামিক্সটা স্টার্ট করেছিলাম। আজকে আমরা সেটাকেই কন্টিনিউ করব, রাইট? তো সেটাকে আমরা দেখে নেব ম্যাক্সিমাম কত দূর অবধি আমরা প্রোগ্রেস করতে পারি। আজকে যে জায়গাটা নিয়ে আমরা বেসিক্যালি ডিসকাশন করব সেটা হচ্ছে কি না, দেখ, ওয়ার্ক ডান বাই এ গ্যাস। তাহলে গ্যাস কিরকম ভাবে ওয়ার্ক ডান করে, তো চল তার হেডিং নিয়ে নে। এখান থেকে আমরা কি বলছি, ওয়ার্ক ডান বাই আ গ্যাস। ওকে, অর্থাৎ আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে কি গ্যাসের দ্বারা কৃতকার্য। তাহলে গ্যাস কিরকম ভাবে কাজ করে সেটা রিলেটেড আমাদের ডিসকাশন। তো এবারে দেখ, একটা ছোট্ট পয়েন্টের কথা যদি বলি, কিরকম কথা আসছে দেখ। ধর আমি বলছি কোন একটা গ্যাস কতখানি কাজ করছে। তাহলে গ্যাস কাজ করছে মানে কি, গ্যাসকে কোনো একটা ক্লোজড ভলিউমের মধ্যে রাখা হয়েছে। গ্যাস কাজ করছে মানে কি, সেই যে ভলিউমটা ছিল সেটাকে বড় করে দেবে, না হলে তার কাজ হচ্ছে না। তাহলে গ্যাস তো এমনি ভেতরে বসে আর কি কাজ করবে, গ্যাস কিছু কাজ করছে মানে বলবো কি, যে আমাদের ক্লোজড কন্টেনারটা ছিল তার ভলিউমটাকে ইনক্রিজ করবে, বা এরকম হতে পারে ভলিউমটা ছোট হয়ে গেল, সেটাও এক প্রকারের কাজ। তাহলে দেখ, আমাদের ওয়ার্ক ডান বাই গ্যাস মানে আমাদের কি বলছি, মানে গ্যাসের দ্বারা কৃতকার্য বলতে আমরা কিরকম কথা বলছি, সিম্পল কথা কিন্তু ভাই। সেখানে তো আসছে কি, গ্যাস এক্সপ্যান্ড। ওকে, দেখ কোন একটা জিনিসকে আমাদের ক্লোজ সারফেস দিয়ে ঘিরে রেখেছি মানে কি, সেখান থেকে একটা এক্সটার্নাল প্রেসার দিয়ে রেখেছি। মানে আমি এখান থেকে বলতে চাইছি কিরকম কথা, দেখ কথাটা আমি কিন্তু খুব ছোট্ট কথা বলতে চাইছি। কিরকম কথা বলতে চাইছি, গ্যাস এক্সপ্যান্ড এগেনস্ট দ্য এক্সটার্নাল ফোর্স। তাহলে দেখ, এক্সটার্নাল ফোর্সের বাধা যেটা ছিল সেটিকে অতিক্রম করে গ্যাস কিন্তু কাজ করে। তো যখন কাজ করছে তখন নিশ্চয়ই আমাদের কি আসছে, ভিতরে গ্যাসের ভিতরে যে এনার্জি আছে সেই এনার্জিটা ওয়ার্কে কনভার্ট হচ্ছে। মানে গ্যাসের ভিতরে যে ইন্টারনাল এনার্জিটা ছিল সেই এনার্জিটা কি আসবে, ইন্টারনাল এনার্জি বা গ্যাসের আভ্যন্তরীণ শক্তিটা কি আসবে, আমাদের কমে যাবে। তার মানে তো আমাদের কি বলছি দেখ, গ্যাস এক্সপ্যান্ড এগেইনস্ট দ্য এক্সটার্নাল ফোর্স। তাহলে এখান থেকে আমাদের বলবো কি, ডিউ টু দিস, অর্থাৎ এর জন্য internal energy of gas, internal energy of gas will reduce। না হলে তার সে ওয়ার্ক ডান করতে পারবে না। কাজ করছে মানে কি, তাকে ভেতর থেকে আমাদের কিছু না কিছু এনার্জিকে কনভার্ট করতে হবে। এবারে দেখ, আমরা সবাই শিখেছি কত, ইউ ইকুয়াল টু কত শিখেছি, আমি কাইনেটিক থিওরি অফ গ্যাস যখন করিয়েছি কত শিখিয়েছি, দেখ ইউ ইকুয়াল টু শিখিয়েছি হচ্ছে এনসিভি ডিটি। তাহলে দেখ সিম্পল কথা, অর্থাৎ আভ্যন্তরীণ শক্তি যদি কমে, তাহলে আমাদের কিসের কথা দেখবো, টেম্পারেচারের, অর্থাৎ ডিটির মানও কমবে। অর্থাৎ যখন বলছি গ্যাস এক্সপ্যান্ড এগেইনস্ট দ্য এক্সটার্নাল ফোর্স, তখন আমরা এক কথায় বলতে পারবো কি, দেন টেম্পারেচার অফ দ্য গ্যাস সিস্টেম, টেম্পারেচার অফ দ্য গ্যাস সিস্টেম উইল রিডিউস। তাহলে দেখ, আমরা বলে নিচ্ছি কি, যখনই আমাদের গ্যাস কিছু কাজ করার কথা বলবে তখনই গ্যাসওয়াস সিস্টেমের কিন্তু টেম্পারেচারটা রিডিউস হয়ে যায়। এবারে দেখ, যদি আমি এর উল্টো কথাটা বলি, অর্থাৎ দেখ আমি কিসের কথা বলছি, কনভার্সলি, মানে উল্টো দিক থেকে, ইফ গ্যাস ইজ কম্প্রেসড, অর্থাৎ গ্যাসকে আমাদের কি করে দেওয়া হচ্ছে, ছোট করে দেওয়া হচ্ছে। গ্যাস কম্প্রেস মানে কি, এক্সটার্নাল কোনো কিছু গ্যাসের উপরে তো ওয়ার্ক ডান করলো। ওকে, মানে আমাদের বুঝছি কি, এক্সটার্নাল ফোর্স অর্থাৎ বাইরের ফোর্স ডু সাম ওয়ার্ক। তো সেই ঘটনার সময় আমরা তাহলে কিসের কথা বলতে পারবো, দেখ সিম্পল টার্মে আমরা জিনিসটাকে বলতে পারবো, সেই ঘটনার সময় কি আসবে বল, না আমাদের এক্সটার্নাল ফোর্স ডু সাম ওয়ার্ক, মানে তখন আমাদের কি আসবে, সো যে কাজটা করলে সেটা কোথায় গিয়ে স্টোর থাকবে, সো দ্যাট এনার্জি, মানে দ্যাট ওয়ার্ক উইল স্টোর অ্যাজ ইন্টারনাল এনার্জি, দ্যাট ওয়ার্ক উইল স্টোর অ্যাজ ইন্টারনাল এনার্জি। তাহলে যদি সেটা ইন্টারনাল এনার্জি হিসাবে স্টোর থাকে,
তখন আমাদের কিসের কথা বলতে পারবো? আবার সেই একই কথা, ইউ মানে শিখেছি কত, ইনসিপিডিটি। ইন্টারনাল এনার্জি যদি বাড়ে তাহলে আমরা বলবো কি গ্যাসের যে টেম্পারেচার আছে সেটা আমাদের ইনক্রিজ হবে। তাহলে যদি আমাদের গ্যাস কখনো কম্প্রেস হয়ে যায় আমরা সেখান থেকে বলবো কি টেম্পারেচার অফ দ্য গ্যাস উইল ইনক্রিজ, টেম্পারেচার অফ দ্য গ্যাস উইল ইনক্রিজ। ওকে, তাহলে এটুকুনি ছোট্ট কথা কিন্তু আমরা এখানটা থেকে সবাই শিখে না। কথাটা চাপের কথা নয়, কিন্তু সিম্পল কথা আমাদেরকে কিন্তু সবাইকে শিখে রাখতে হবে। হলো কথা? এক মিনিট। হ্যালো, নিশ্চয়ই তোরা আমার কথা শুনতে পাচ্ছিস। এবারেতে আমরা যে পার্টটাতে চলে যাব সেটা আসছে কি এরপরের পার্ট। তো দেখ, তাহলে টেম্পারেচার অফ গ্যাস ইনক্রিজ করবে বলে আমরা বলে। এবারেতে আমি মনে কর একটা কন্টেনার নিচ্ছি। কিরকম কথা বলছি দেখ, কন্টেনার মানে কিসের কথা বলছি, যেখানেতে গ্যাসকে রাখা হয়েছে। এই কন্টেনার, কন্টেনারটার উপরে একটা এরকম ভাবে পিস্টনকে আমাদের চাপিয়ে রাখা হয়েছে। বোঝা গেল কথাটা আমি কিসের কথা বলছি? কন্টেনারটার উপরে তো আমরা এরকম একটা পিস্টনকে চাপিয়ে রেখেছি। আমি করছি কি এর উপরেতে ভিতরের দিক থেকে একটা ফোর্সকে অ্যাপ্লাই করলাম। ফোর্সকে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে সিম্পল কথা তোরা বুঝতে পারছিস কিরকম। দেখ, এই যে পিস্টনটা ছিল, পিস্টনটা নিশ্চয়ই আর এই পজিশনে থাকবে না। আমি ধরে নিচ্ছি পিস্টনটা এরকম ভাবে একটু উপরের দিকে উঠে গেল। হলো, পিস্টনটা উপরের দিকে কতখানি উঠে গেল? ধরে নে পিস্টনটা উপরের দিকে উঠে গেল হচ্ছে আমাদের দেখ dx অ্যামাউন্ট উপরের দিকে উঠে গেল। ওকে, তাহলে দেখ আমাদের এখান থেকে কথা বলছে কি আমাদের পিস্টনের উপরে একটা ফোর্স এফ অ্যাপ্লাই করলাম, তার ফলে পিস্টনটা উপরের দিকে dx অ্যামাউন্টে উঠে গেল। তাহলে সেটাকে যদি আমি একটুখানি এরকম ভাবে তোদের জন্য লিখে দিই তাহলে জিনিসটা কিরকম হয় দেখ। দেখ আমাদের বলছি কি ইনিশিয়ালি আমাদের পিস্টনটার পজিশন ছিল এ। তাহলে আমি কি বলছি দেখ, এখানেতে আমাদের কাছে কি আছে, হেয়ার উই হ্যাভ এ সিস্টেম। ওকে, যে সিস্টেমটাতে আমরা কিসের কথা বলছি, গ্যাস ইজ ফিল্ড। এবারে আমরা কিসের কথা বলছি দেখ, শুরুতে ইট ওয়াজ অ্যাট পজিশন এ, ইট ওয়াজ অ্যাট পজিশন এ। হলো, এখন আমরা কিসের কথা বলতে চাইছি, নাও এক্সটার্নাল ফোর্স কি করেছে না সরিয়ে দিয়েছে কাকে, হ্যাজ ডিসপ্লেসড দ্য পিস্টন। কতখানি না বাই অ্যান অ্যামাউন্ট, কতখানি অ্যামাউন্টে সরিয়েছে সেটাকে বলছি কতখানি dx। আর কিসের কথা আমি ধরে নিচ্ছি, আর ধরে নিচ্ছি এরিয়া অফ ক্রস সেকশন, এরিয়া অফ ক্রস সেকশন অফ পিস্টন। তাহলে পিস্টনের ক্রস সেকশনাল এরিয়া তার ভ্যালু আমি কতখানি দেখে নিচ্ছি না ই। বোঝা গেল কথা? তাহলে এই কথাগুলো যদি ধরে নিই আমি কিসের কথা বলতে পারবো দেখ তো। না দেখ, আমি তো টপিকটাই শুরু করেছিলাম এটা দিয়ে, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস তাহলে কতখানি আসছে না দেখ, তার উপরে তো আমাদের অ্যাপ্লাই করেছিলাম ফোর্স। আমরা সবাই শিখেছি ওয়ার্ক ডান মানে কত হয়, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি সেখান থেকে লিখছি কতখানি, ওয়ার্ক ডান মানে আসছে কত, এফ ইনটু ডিএক্স। অ্যাকচুয়ালি এখান থেকে যেহেতু ডিএক্স অ্যামাউন্টে সরিয়ে দিচ্ছে এই ওয়ার্ক ডানটা কিন্তু পুরো ওয়ার্ক ডান হবে না, এই ওয়ার্ক ডানটা হচ্ছে একটা স্মল ওয়ার্ক ডান হবে। তো দেখ না, স্মল ওয়ার্ক ডান মানে আমাদের এখান থেকে কিরকম কথা বলবো, স্মল ওয়ার্ক ডানকে আমি লিখি কি দিয়ে,
না ডি ডব্লিউ দিয়ে। তাহলে ডি ডব্লিউ ইকুয়াল টু কত চলে আসছে, এফ ইন্টু টিএক্স। দেখ আমরা সবাই কি শিখেছি না, প্রেসার। প্রেসার মানে কতখানি হয়, ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্স মানে কত চলে আসবে, প্রেসার ইন্টু এরিয়া। তাহলে দেখ যদি সেই কথাটাকে এখানটাতে আমরা রিপ্লেস করি, কত আসছে দেখ তো, প্রেসার ইন্টু এরিয়া ইন্টু ডিএক্স। তাহলে ক্রস সেকশনাল এরিয়াকে যদি আমি কতখানি হাইট ডিসপ্লেস হয়েছে সেটাকে দিয়ে মাল্টিপ্লাই করি, আমি কোন জিনিস পাবো, কতখানি স্মল ভলিউমের চেঞ্জ হয়েছে সেটা পাবো। দেখ ক্রস সেকশনাল এরিয়া জানি আমি, ওপর দিক থেকে কতটা সরে গেছে সেটা জানি, তাহলে এই এরিয়াটা জানি, ওপরে কতটা সরে গেছে সেটা জানি। তাহলে আমি কি পাচ্ছি, মাঝখানের পুরো ভলিউমটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই যে ছোট্ট জায়গাটা, এর পিছনের দিকে টোটাল কতটা ভলিউম আছে, সেই ভলিউমের ভ্যালু কিন্তু আমি পেয়ে গেলাম। মানে আমি এখান থেকে লিখতে পারবো কত, পি ইন্টু টিপি। তাহলে সেই অবস্থাতে যদি আমাকে ওয়ার্ক ডানের টোটাল ভ্যালুর কথা বলতে বলে, আমি তাহলে সেটাকে লিখে দেবো কত, ইন্টিগ্রেশন অফ পি ডট টিভি। তাহলে দেখ যদি আমাদের ছোট্ট একটু সেকশনের জন্য ওয়ার্ক ডান পি ইন্টু টিভি হয়, তাহলে টোটাল ওয়ার্ক ডান বা টোটাল কার্য সম্পাদনের ভ্যালু কত চলে আসবে, ইন্টিগ্রেশন অফ পি ইন্টু টিভি। বোঝা গেল? তাহলে এটুকুনি কথা কিন্তু তোদের এখানটা থেকে সবাইকে রেডি করে নিতে হবে। এবারে দেখ যদি তোদের কথা বলা থাকে যে গ্যাসের আয়তনটা, অর্থাৎ ইফ ভলিউম ইজ ইনক্রিজড, কোথা থেকে না, দেখ আমি বলছি ফ্রম V1 টু V2। ওকে, তাহলে ভলিউম যদি V1 থেকে V2 বৃদ্ধি পায়, তখন আমাদের যে কার্য সম্পাদন হয়েছে তাকে আমরা কি লিখতে পারবো, ডব্লিউ। সেটা ইকুয়াল টু কত লিখবো, ইন্টিগ্রেশন অফ পিডিভি। এবার দেখ কার্য ভলিউমটা কোথা থেকে কোথায় ছিল, আয়তনটা কোথা থেকে কোথায় বেড়েছে, V1 থেকে V2 বেড়েছে। তাই আমাদের এখানেতে তার যে ইন্টিগ্রেশনের লিমিট সেটাকে আমরা বসিয়ে দেবো কত, V1 থেকে V2। ওকে, তাহলে এই রকম বুদ্ধি অ্যাপ্লাই করে কিন্তু আমাদের ওয়ার্ক ডানের ভ্যালুটাকে বের করে নিতে হবে। এখান থেকে আমাদের দুটো সিম্পল লাইনকে কিন্তু মাথায় রাখতে হবে, গোল্ডেন লাইন কিন্তু মাথার মধ্যে রাখবি। ইফ ভলিউম ইনক্রিজেস, খুব গুরুত্বপূর্ণ লাইন কিন্তু, দেন ওয়ার্ক ডান ইজ পজিটিভ। খুব দরকারি লাইন, খুব কাজে লাগবে। ইফ ভলিউম ডিক্রিজেস, অর্থাৎ যদি ভলিউম কমে যায়, তখন আমাদের মাথায় রাখতে হবে কি, ওয়ার্ক ডানের ভ্যালু কত পাবো, নেগেটিভ। ওকে, তাহলে যদি আয়তন বৃদ্ধি পায় তখন ওয়ার্ক ডান পজিটিভ আসবে, যদি আয়তন কমে যায় তখন আমরা শিখবো কি, ওয়ার্ক ডান কিন্তু আমাদের কমে যাবে। তাহলে প্রেসারের রেসপেক্টে ভলিউমের কতখানি পরিবর্তন হচ্ছে, বা প্রেসারের রেসপেক্টে ভলিউমের কতখানি বেড়ে যাচ্ছে বা কতখানি কমছে, সেটাকে বোঝাতে গেলে আমাদের কিসের দরকার না, সেটাকে বোঝাতে গেলে আমাদের প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফের দরকার। ওকে, তাহলে আমাদের সেখান থেকে কথা কি বলছি দেখ, না আয়তনের পরিবর্তন চাপের রেসপেক্টে, সেটাকে জানতে গেলে আমরা কিসের কথা বলছি দেখ, আয়তনের পরিবর্তন। কার রেসপেক্টে, পি এর সাপেক্ষে। আয়তনের পরিবর্তন পি এর সাপেক্ষে, মানে আমরা বলতে চাইছি কার কথা না, চেঞ্জ ইন ভলিউম উইথ রেসপেক্ট টু প্রেসার, সেটাকে যদি জানতে চাই, মানে আমরা বলছি কি দেখ, চেঞ্জ ইন ভলিউম কার রেসপেক্টে না, উইথ রেসপেক্ট টু প্রেসার। ওকে, সেটাকে জানতে গেলে আমাদের কিসের দরকার হবে, আমাদের দরকার পড়বে একটা গ্রাফের, যে গ্রাফটাকে আমরা বলবো কি, প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ। ওকে, তো দেখ আমি একটা জাস্ট এক্সাম্পল হিসাবে নিচ্ছি, ধরে নে আমাদের কাছে প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফটা আছে, সেটা হচ্ছে জাস্ট এরকম ধরনের প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ আছে। এখানটাতে আমরা দেখছি কি, দেখ গ্রাফটা এরকম শুরু হয়েছিল, এখানের করসপন্ডিং ভলিউম ছিল V1, প্রেসারের মান একটুখানি কমেছে, কমে তার ক্ষেত্রে ভলিউমটা বেড়ে গিয়ে হয়েছে কত, V2। ওকে, আচ্ছা আরো একটা কথা তোরা আমাকে কিন্তু মাথার মধ্যে রাখবি, এই যে প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফটা হয়েছে না, এটাকেই বলা হয় কি, ইন্ডিকেটর ডায়াগ্রাম।
ইন্ডিকেটর ডায়াগ্রাম। তাহলে যে প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ আছে তাকে আমরা বলছি কি ইন্ডিকেটর ডায়াগ্রাম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে তো দেখতে পাচ্ছি ভলিউমটা গ্যাসের ইনক্রিজ করেছে। তাহলে যেহেতু ভলিউমটা ইনক্রিজ করেছে, সবসময় তো আমরা এখান থেকে মাথায় রাখবো কি, দেখতো যে ওয়ার্ক ডান তার ভ্যালুটা আসবে কত, পজিটিভ। ওকে, যেহেতু আমাদের দেখ ভলিউমটা V1 থেকে V2 হয়েছে, আর ওয়ার্ক ডানের যে তোর ভ্যালুটা হবে অর্থাৎ ওয়ার্ক ডানের যে মান হবে সেটা আসবে কি এই গ্রাফের আন্ডারেতে কতখানি এরিয়া আছে। ওকে, অর্থাৎ গ্রাফের মাঝে কতটা এরিয়া আছে যাকে আমাদের বলা হয় কি ওয়ার্ক ডানের ভ্যালু আসবে কত, এরিয়া আন্ডার দ্য গ্রাফ। এবারে একটা কথা বল, এই যে দেখ এখানে তো দুটো পয়েন্ট ছিল, সেই দুটো পয়েন্টে গ্রাফটা এরকম ভাবে না এসে যদি আমাদের হতো কি এই পাথ ফলো করে এসছে, ওকে, তাহলে তোরা নিশ্চয়ই তখন বুঝতে পারছিস কি গ্রাফের আন্ডারেতে এরিয়াটা কি আসতো, এরিয়াটা বেশি আসতো। ওকে, মানে আমি এখান থেকে ধরছি ধর এটা ধর পাথ 1 ফলো করে এসেছিল, তার ক্ষেত্রে আমাদের এরিয়াটাকে দেখতে কত W1। যখন ধর পাথ 2 ফলো করে আসছে তখনও এরিয়াটা আমাদের ভলিউমটা ইনক্রিজ হয়ে যায়, তাহলে আমাদের W2 আসবে পজিটিভ, কিন্তু তার ক্ষেত্রে এরিয়াটা কোনটা থাকবে, যেটাই ব্লু কালার দিয়ে দেখছি, মানে ব্লু কালার দিয়ে যেটা এরিয়াটা আমাদের কভার করছে, তাই না? তো ঠিক সেই সময়তে তোদের তাহলে বলতে হবে কি যে কোন এরিয়াটা বেশি হবে, নিশ্চয়ই নিচের দিকের এরিয়াটা বেশি হবে। কার রেসপেক্টে বেশি হবে, উপরের দিকের এরিয়াটার রেসপেক্টে বেশি হবে। তাহলে নিশ্চয়ই তোরা এখান থেকে বলতে পারবি কি যে অ্যাজ এরিয়া ইজ মোর, কার ক্ষেত্রে, ইন কেস টু। ওকে, তখন তোদের মাথায় রাখতে হবে কি না দেন W2 will be greater than W1। ওকে, আচ্ছা আরো একটা কথা, এটা থেকে তোরা বুঝতে পারছিস কি আমাদের কোন দুটো পয়েন্টের মধ্যে চেঞ্জেসটা হয়েছে সেটাই কিন্তু শুধুমাত্র ডিটারমিনেন্ট ফ্যাক্টর নয়, কোন পাথ বরাবর গ্যাসটা আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে সেটাও কিন্তু আমাদের একটা ডিটারমাইনিং অথরিটি। ওকে, তার মানে আমাদের কোন পথ বরাবর পরিবর্তন হয়েছে, কোন পাথ বরাবর বা পথ বরাবর ভলিউমের পরিবর্তন হয়েছে, হচ্ছে মানে আমি কিসের কথা বলছি না, পাথ in which অর্থাৎ যে পাথেতে, পাথ in which the volume is changed। ওকে, সেটাও কিন্তু ওয়ার্ক ডানের একটা ডিটারমাইন করার পাথ। ওকে, তাহলে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট নয়, পথটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে যেহেতু ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট ছাড়া পথটার ওপরেতেও আমাদের ওয়ার্ক ডানটা ইম্পর্টেন্ট, তাই আমাদের ওয়ার্ক কে বলা হয় কি, সো ওয়ার্ক ইজ নট আ স্টেট ফাংশন। যদি সেটা ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ডেন্ট হতো তখন আমাদের ওয়ার্ককে বলা হতো কি স্টেট ফাংশন। যেহেতু এটা ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট নয়, অন্যান্য পয়েন্টের উপরে তো ডিপেন্ডেন্ট, তাই সেটাকে কিন্তু আমাদের স্টেট ফাংশন বলা হয় না। ওকে, তাই সেটাকে আমাদের বলা হয় কি পাথ ডিপেন্ডেন্ট ফাংশন। ওকে, এটুকুনি তাহলে আমাদের কথাকে মাথার মধ্যে রেখে দিতে হবে, দরকারি কথা এবং খুবই গুরুত্বপূর্ণ কথা। এবারেতে আমাদের একটা ইকুয়েশনের কথা বলবো, মানে একটা ক্যালকুলেশন করার কথা বলবো। কিরকম ভাবে বলবো, দেখ ওয়ার্ক ডান তো আমরা শিখে নিলাম ইন্টিগ্রেশন অফ পি ডট ডিভি। এবারেতে একটা ইকুয়েশন ধর এরকম দেওয়া আছে, অ্যাজিউম মানে মনে করো প্রেসার ইকুয়াল টু আমাদের বলা আছে কি দেখতো এ বাই ভি, এ বাই ভি প্লাস বি। ওকে, যেখানেতে তোর বলা হচ্ছে এ এবং বি আর কনস্ট্যান্ট, দিয়ে আমাদেরকে বের করতে বলা হচ্ছে কি ফাইন্ড
ওয়ার্ক ডান ইন দিস প্রসেস, অর্থাৎ এই প্রসেসে কতখানি কৃতকার্য সম্পন্ন হয়েছে সেটাকে বের করে দাও। দিয়ে তাহলে আমাদের বলা হচ্ছে কি ফাইন্ড ওয়ার্ক ডান ইন দিস প্রসেস। তাহলে এই প্রসেসেতে কতখানি কার্য সম্পাদন হয়েছে সেটাকে আমাদের বলে দেওয়ার জন্য বলা হচ্ছে। তাহলে দেখ ওয়ার্ক ডানের ভ্যালু বের করার জন্য আমরা কিসের কথা শিখলাম, নিশ্চয়ই তোদের মনে পড়বে। ওয়ার্ক ডানের ভ্যালু বের করার জন্য আমরা শিখলাম কত, ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পি ডিভি। ওকে, তাহলে দেখ পি এর ভ্যালু কোয়েশ্চেনেতে বলে দেওয়া ছিল কত, এ বাই ভি প্লাস বি ইন্টু ডিভি। তাহলে দেখ প্রথম পার্টটার ইন্টিগ্রেশন করলে কত আসছে, সিম্পল কথা, প্রথম পার্টটার ইন্টিগ্রেশন করলে কত আসবে, এ ন্যাচারাল লগ অফ ভি, আর সেকেন্ড পার্টটার ইন্টিগ্রেশন করলে কত আসবে, বি ভি। তাহলে এই যে কথাটা, এই কথাটাকে আমাদের বললাম কি না ওয়ার্ক ডানের ভ্যালু। যদি কোয়েশ্চেনেতে বলা থাকতো যে এই প্রসেসটার ক্ষেত্রে ভলিউম ইজ চেঞ্জড, অর্থাৎ ভলিউমের পরিবর্তন হয়েছে কোথা থেকে কোথায় না ফ্রম V1 টু V2, অর্থাৎ ভলিউমের পরিবর্তনটা কোথা থেকে কোথা হয়েছে সেটা বলে দেওয়া ছিল, V1 থেকে V2 বলে দেওয়া। তখন কিছুই না, এই যে আমরা ইন্টিগ্রেশনটা করেছি এই ইন্টিগ্রেশনটাতে লিমিট বসাতে হতো, অর্থাৎ এখানে দিতে হতো কত V1 থেকে V2, অর্থাৎ দেখ এই যে ইন্টিগ্রেশনটা করেছি সেখানেতে এই দিকটাতে V1 V2 লিমিট বসাতে হতো। তখন তোরা বুঝতে পারছিস এখানের ভ্যালুটা কত আসছে, দেখতো a ন্যাচারাল লগ অফ V2 প্লাস b V2 মাইনাস a ন্যাচারাল লগ অফ V1 মাইনাস b V1। ওকে, তাহলে সেখান থেকে সিম্পলিফিকেশন করলে কত পেতাম, a ন্যাচারাল লগ অফ V2 বাই V1 প্লাস b ইন্টু V2 মাইনাস V1। ওকে, তাহলে এটা চলে আসছে কিসের ভ্যালু না ওয়ার্ক ডানের ভ্যালু, গ্যাস দ্বারা যেটা সম্পন্ন হয়েছে। হলো কথা। এরপরেতে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কি না সাইক্লিক প্রসেস। ওকে, ওকে, সাইক্লিক প্রসেস জিনিসটা কি প্রথমে আমাদের সেটাকে জেনে নেওয়া উচিত। সাইক্লিক প্রসেস বলতে বলা হয় কি এমন একটা প্রসেস যেখানেতে কোনো মেটেরিয়ালের বা কোনো গ্যাসের ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটটা সেম। যদি ইনিশিয়াল আর ফাইনাল স্টেট কোনো প্রসেসের সেম জায়গাতে হয়, অর্থাৎ মনে কর কোনো একটা গ্যাস যখন ইনিশিয়ালি পরিবর্তন হওয়া স্টার্ট হয়েছে তখন তার প্রেসার ছিল পি, ভলিউম ছিল ভি, টেম্পারেচার ছিল টি, সে মাঝখানে এন নাম্বার অফ প্রসিডিওর কমপ্লিট করেছে, কিন্তু করার পরেও ফাইনালি যদি সে তার এমন জায়গায় পৌঁছে যায় অর্থাৎ তার প্রেসার পি, ভলিউম পি এবং টেম্পারেচার টি একই রয়ে গেছে, তাকে আমরা বলবো কি সেটা সাইক্লিক প্রসেস। ওকে, তাহলে আমাদের ক্ষেত্রে বোঝা যাচ্ছে কি, ধরে নে কোনো গ্যাস আছে, তার ইনিশিয়াল প্রেসার, মানে বুঝতে পারছিস প্রেসার বলতে কার কথা বলছি, চাপের কথা বলছি, প্রেসার পি, ভলিউম আছে ভি, টেম্পারেচার আছে টি। ওকে, সেটা এন নাম্বার অফ প্রসিডিওর কমপ্লিট করলো, সেই গ্যাসটার মধ্যে অনেক কিছু করা হয়েছে, কখনো ওয়ার্ক ডান করেছি, কখনো হিট এক্সট্রাক্ট করেছি, কখনো ইন্টারনাল এনার্জির পরিবর্তন করেছি, যা ইচ্ছা গেছে আমি তাই করেছি। ওকে, করার পরেতে আমি কিসের কথা বলছি দেখ, সাপোজ উই হ্যাভ পারফর্ম, অর্থাৎ আমরা তৈরি করেছি কি না এন নাম্বার অফ স্টেপ, এন নাম্বার অফ স্টেপ উইথ দ্য গ্যাস, তাহলে গ্যাসটাকে নিয়ে আমরা এন নাম্বার অফ কাজ করেছি, কিন্তু তার সত্ত্বেও বাট স্টিল ইট কাম ব্যাক, স্টিল ইট কাম ব্যাক টু এ পয়েন্ট বা টু এ পজিশন, মানে সেটা আবার ফিরে এসছে এমন একটা পজিশনে
যেখানেতে তোর প্রেসার পি, ভলিউম ভি এবং টি সেটা কিন্তু আনচেঞ্জড আছে, তখন এখানেতে যা যা প্রসিডিওর কমপ্লিট হয়েছে সমস্ত প্রসিডিওর গুলোকে মিলিতভাবে বলা হবে কি সাইক্লিক প্রসেস। ওকে, তাহলে স্টার্টিং পয়েন্ট আর ক্লোজিং পয়েন্ট যদি সেম হয় সেখানেতে প্রসিডিওরটাকে আমরা নাম দেব কি না সাইক্লিক প্রসেস। ওকে, এই কথাটা কিন্তু তাহলে আমাদের মাথার মধ্যে রাখতে হবে, আমাদের রেডি করতে হবে। তাহলে দেখ একটাকে যদি আমরা প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফের মধ্যে সাইক্লিক প্রসেসকে ড্র করে দেখাতে চাই, সেটা কিরকম সিচুয়েশন আসবে দেখ। তাহলে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ সাইক্লিক প্রসেস, তাহলে আমরা কিসের কথা বলছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ সাইক্লিক প্রসেস, কোন গ্রাফের মধ্যে প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফের মধ্যে। ওকে, তাহলে আমাদের এখান থেকে করছি কি দেখ গ্রাফিক্যাল অর্থাৎ গ্রাফ দ্বারা রিপ্রেজেন্টেশন, রাইট, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ সাইক্লিক প্রসেস। হলো, তাহলে দেখ এটাকে কোন গ্রাফটা ড্র করতে হবে বলে শেখালাম না, আমাদের এখান থেকে যে গ্রাফটা করব সেটা আসছে কি প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ। ওকে, এই প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ নিয়ে নে। সাইক্লিক প্রসেস বোঝাতে গেলে কি রকম ভাবে বোঝাচ্ছি দেখ, এখানে তো একটা পয়েন্ট এ আছে, এ থেকে কোনো কিছু ভাবে আমাদের পয়েন্টটা কোথায় গেছে বি পয়েন্টে গেছে, যে প্রসিডিওরটা কমপ্লিট করে এসেছে সেটাকে মনে কর প্রসিডিওর এক্স। তারপরেতে বি থেকে সে আবার অন্য একটা প্রসিডিওর কমপ্লিট করে, ধরে নে যেখানেতে প্রসিডিওরটা হচ্ছে ওয়াই করে সে কোথায় পৌঁছে গেছে আবার এতে পৌঁছে গেছে। তাহলে দেখ এ থেকে বিতে এসেছিল এই পথ দিয়ে, বি থেকে এতে গেছে কিন্তু এই পথ দিয়ে, কিন্তু দেখ তে দুটো প্রসিডিওর পারফর্ম করলেও তার ইনিশিয়াল আর স্টার্টিং পয়েন্ট কিন্তু সেম, তাই এটাকে আমরা বলবো কি একটা সাইক্লিক প্রসেস। ওকে, তাহলে এখানটার ক্ষেত্রে আমরা কিরকম ভাবে লিখে রাখছি দেখ, এখানেতে গ্যাস কামস ফ্রম, অর্থাৎ গ্যাসটা এসছে কোথা থেকে এ টু বি। ওকে, কিসের দ্বারা না বাই স্টেপ এক্স, অর্থাৎ এক্স প্রসিডিওরের সাহায্যে সেটা আমাদের কি করেছে না এ থেকে বি তে এসে পৌঁছেছে। এবারে তো আমি কথা বলছি বাট বি থেকে এতে গেছে বাই স্টেপ ওয়াই। তাহলে দেখ এখান থেকে আমরা আলোচনা করছি কি আমাদের কিন্তু যেটা পড়েছি সেটা হচ্ছে কি উই হ্যাভ টু প্রসিডিওর। ওকে, কিন্তু আমরা যেটা বলতে পারবো তার স্টার্টিং পয়েন্ট কিন্তু দুটো ক্ষেত্রেই সেম, মানে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সেটা কিন্তু সেম। মানে আমার এখানে বক্তব্য আছে কি বাট স্টার্ট এন্ড এন্ড পয়েন্ট হচ্ছে কি সেম। তাহলে এখানেতে আমরা প্রসেসটাকে বলবো কি এটা হচ্ছে একটা সাইক্লিক প্রসেস, সো ইট ইজ সাইক্লিক। এখানে দুটো কথা আমাদের মাথায় রাখতে হবে, দুটো নাই মানে এক্স্যাক্টলি তিনটে কথা মাথায় রাখতে হবে। যে কথাগুলো মাথায় রাখবি, এক নম্বর দেখ এরিয়া আন্ডার দ্য গ্রাফ, বা এরিয়া আন্ডার এখানে তো বলবো না, আন্ডার হলে নিচে হয়, মানে গ্রাফের মধ্যে কথা বলছি, এরিয়া উইথিন দ্য গ্রাফ। মানে এই প্রসিডিওরটার ক্ষেত্রে কোন এরিয়াটার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছিস দেখ, এই এরিয়াটা, এই এরিয়াটা এরিয়া আন্ডার উইথিন দ্য গ্রাফ আছে, এরিয়া উইথিন দ্য গ্রাফ ইজ ওয়ার্ক ডান। এবারেতে এই ওয়ার্ক ডানের ভ্যালুটা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। ওয়ার্ক ডান উইল বি পজিটিভ ইফ it is a clockwise
প্রসেস। ক্লকওয়াইজ প্রসেস মানে বুঝতে পারছিস, গেছে এদিকেতে, ঘড়ির কাঁটা যেদিকে দেয় মানে এদিক থেকে এদিক বরাবর ফলো করে গেছে, এই রাস্তা দিয়ে গিয়ে আবার এখানেতে ফিরে এসছে। এটা হচ্ছে কি ঘড়ির কাঁটার দিকে যাওয়া, তাই তো? মানে আমাদের এখান থেকে বলছে কি ওয়ার্ক উইল বি পজিটিভ ইফ ইট ইজ ক্লকওয়াইজ। আর দেখ এটাও বলতে পারবো ওয়ার্ক ইজ নেগেটিভ কখন, ইফ ইট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তাহলে ছোট্ট কথা কিন্তু আমাদেরকে এটাকে প্রত্যেকের মাথার মধ্যে রাখতে হবে, এটা কিন্তু আমাদের কাজে লাগবে। এবারেতে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা খুব একটা সিম্পল কথা, সেটা হচ্ছে কি ভেরিয়াস প্রসেসেতে ওয়ার্ক ডানের ভ্যালু কত হয়। ওকে, মানে আমার এখান থেকে বক্তব্য আছে ওয়ার্ক ডান ইন ভেরিয়াস প্রসেস। হলো, ওয়ার্ক ডান অর্থাৎ কার্য সম্পাদন ইন ভেরিয়াস প্রসেস। হলো, কিসের কথা বলছি? প্রথম কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে কি ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমি 1 নম্বর যে কথাটাকে নিয়ে ডিসকাশন করছি তখন ওয়ার্ক ডানের কথা বলবো, সেটা হচ্ছে কি দেখতো কোন জিনিসের আয়তনটা কনস্ট্যান্ট আছে, অর্থাৎ প্রথম কথা বলছি কি দেখ ভলিউম ইজ কনস্ট্যান্ট। তাহলে দেখ যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে তার করসপন্ডিং ওয়ার্ক ডানের ভ্যালু কত আসবে, তুই বুঝতে পারছিস ইন্টিগ্রেশন অফ পিডিভি, যদি ডিভি তোর পরিবর্তন হয় ভলিউম কনস্ট্যান্ট মানে কত ডিভি ইকুয়াল টু 0, তাহলে তখন তার করসপন্ডিং ওয়ার্ক ডানের ভ্যালু কত পাবি 0, তাই না? সেটাকে যদি তুই প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফের মধ্যে দেখিস কিরকম ঘটনা দেখছিস দেখ, এই এদিকটাতে প্রেসার এদিকটাতে ভলিউম, ভলিউম কনস্ট্যান্ট আছে মানে গ্রাফটা কি থাকবে এরকম স্ট্রেট লাইন। দেখ এই স্ট্রেট লাইনটার মধ্যে ভলিউম কার্ভের উপর অর্থাৎ এক্স অ্যাক্সিস এর উপর কি কোনো এরিয়া আছে? সিম্পল অ্যান্সার না। তাহলে আমাদের এখান থেকে বলতে পারছে কি এই যখন ভলিউম কনস্ট্যান্ট তখন এই সময়তে অ্যাট দিস টাইম অর্থাৎ এই সময়তে কার কথা বলছি দেখ এরিয়া ওভার ভলিউম কার্ভ, সেটা কত এরিয়া ওভার ভলিউম কার্ভ হচ্ছে 0। তাহলে যদি এরিয়া ওভার ভলিউম কার্ভ 0ই হয় তখন তোরা নিশ্চয়ই বলতে পারবি এই প্রসিডিওরের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ভ্যালু কত আসবে, এই প্রসিডিওরের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ভ্যালু আসবে 0। তাহলে তোরা দেখে নিলি কি 1 নম্বর কথার সময়তে যদি ভলিউম কনস্ট্যান্ট থাকতো তখন কিন্তু ওয়ার্ক ডানের মান আসবে কত 0। এবারেতে দেখ যদি আমাদের এরকম ভাবে দেখানো হতো প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ, ভলিউমটা শুরুতে এরকম থেকে এই হলো, অর্থাৎ দেখ শুরুতে ভলিউম ছিল জি, সেখানেতে ভলিউমটা হলো কি ইনক্রিজ হলো। ওকে, বা ভলিউমের ইনক্রিজকে তোকে এরকম ভাবে দেখাতে পারবি, এই গ্রাফ দেখ এরকম ভাবে দেখা, এখানটাতেও তোরা দেখতে পাচ্ছিস কি ভলিউম শুরুতে যা ছিল সেখান থেকে ভলিউম ইনক্রিজ হলো। তাহলে দুটো ক্ষেত্রে যদি তোদের হয় কি ভলিউম ইজ ইনক্রিজড, তাহলে দেখ ভলিউম যদি তোদের বেড়ে যায় INCREAST অর্থাৎ ভলিউম আমাদের বেড়ে গেল, if volume is increased, ওকে, তখন আমাদের বলবো কি দেন ওয়ার্ক ডান ইকুয়াল টু কত থাকবে পজিটিভ। উল্টো ঘটনা যদি ঘটে দেখ ভলিউমটা কমে গেল মানে এখানেতে ছিল উল্টো দিকেতে এলো, মানে প্রসিডিওরটা উল্টো দিকে গেল, মনে কর আগে ছিল এখানেতে V1 এতে এখন এটা এসছে কত V2 তে, তাহলে তোরা এখান থেকে বুঝতে পারবি কি V2 ইজ লেস দ্যান V1, তাহলে যদি ভলিউম কমে যায় তখন আমাদের বলবো কি ওয়ার্ক ডানের ভ্যালু নেগেটিভ। ওকে, এটাকে তোদের অন্যরকম গ্রাফ দিয়েও দেখাতে পারবি, দেখ গ্রাফটা এরকম স্ট্রেট লাইন বরাবর কমছে এই, তাহলে এই ঘটনাটার সময় তো আমাদের দেখছি কি ভলিউমটা শুরুর থেকে কমে গেছে, তাহলে এর সময় তো আমরা বলবো কি না ওয়ার্ক ডানের ভ্যালুটা নেগেটিভ। আর তোদের ওই কথা দুটো শিখিয়ে রাখলাম, সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে আমাদের কি শিখলাম
যে যদি আমাদের প্রসিডিওরটা ক্লকওয়াইজ প্রসেসতে কমপ্লিট করা হয় সেটাকে আমরা বলবো কি ওয়ার্ক ডানের ভ্যালু থাকবে কত পজিটিভ। আর যদি প্রসিডিওরটাকে আমাদের করি কি অ্যান্টি ক্লকওয়াইজ প্রসিডিওরতে কমপ্লিট করি তাকে আমরা বলবো কি ওয়ার্ক ডানের ভ্যালু হচ্ছে নেগেটিভ। হলো। এরপরের কথায় চল। দেখ এতগুলো তো জিনিস দেখালাম, এবার এটাকে ছোট্ট একটুখানি অ্যাপ্লাই করে দেখ এখান থেকে কিরকম কথা আসছে। তোদের ধর এরকম কথা, এই প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ দিয়ে দিল। ওকে, প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ দিয়ে তোদেরকে বললো কি না এ থেকে বিতে যাওয়া হচ্ছে, তিনটে পার্ট বরাবর যাওয়া হচ্ছে। এক নম্বর পার্ট এরকম সোজাসুজি পৌঁছে গেছি স্ট্রেট লাইন বরাবর। দু নম্বর পাতেতে আমরা কি করেছি না এসছি এই দিক বরাবর। ওকে, 3 নম্বর ঘটনার সময় বসছি আমরা এসছি এই দিক বরাবর। ওকে, প্রত্যেকটাতেই কোথায় এসছি এ থেকে বিতে এসছি। আমাদেরকে বলতে বলা হয়েছে যে হুইচ ওয়ার্ক ডান ইজ মোর, অর্থাৎ কোন কার্যটা বেশি, হুইচ ওয়ার্ক ইজ মোর। ওকে, নিশ্চয়ই বলতে পারবি কোন কার্যটা বেশি। তোদের তো এতক্ষণ ধরে তাই শিখলাম। দেখ যার আন্ডারে এরিয়াটা বেশি হয় কার ক্ষেত্রে এরিয়াটা বেশি হবে, তো লাল কালার দিয়ে যেটাকে আমাদের ঘিরে রেখেছি। কারণ লাল কালারের জন্য এরিয়া বলতে গেলে কি পুরো এই ভি অ্যাক্সিস এর উপরে এরিয়াটাকে দেখতে হবে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে যেহেতু লাল কালার দিয়ে এরিয়াটা, ওকে, কার্ভ বাই রেড, কি বলছে দেখ ইজ কভারিং, মানে কার্ভ বাই রেড সেটা করছে কি ইজ কভারিং ম্যাক্সিমাম এরিয়া। ওকে, তখন আমরা বলবো কি সো ওয়ার্ক করসপন্ডিং টু রেট, ওয়ার্ক করসপন্ডিং টু রেট ইজ ম্যাক্সিমাম। ওকে, সিম্পল কথা, আমাদেরকে এটাকে রেডি রাখতে হবে। এরপরে তো মনে কর আমাদের ধরে নে এটা আমাদের কিছু 1 নম্বর টাইপ ছিল না, প্র্যাকটিস করার জন্য 1 দিলাম। এবারেতে চলে আয় 2 নম্বর, 2 নম্বর প্র্যাকটিস করার জন্য এরকম দিচ্ছি। আবার দেখ আমাদের কাছে এরকম প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ আছে, একটা স্টেপ এরকম ভাবে হয়েছে, এরকম ভাবে 8-এর মতো হয়েছে। ওকে, প্রসিডিউরটা এই দিক দিয়ে গেছে, গিয়ে এদিক দিয়ে গেছে, গিয়ে এই গিয়ে কমপ্লিট হয়েছে। তো তোদের এইরকম গ্রাফটা দিয়ে তোদেরকে বের করতে বলেছে যে টোটাল ওয়ার্ক ডান পজিটিভ হবে, নেগেটিভ হবে না জিরো হবে। ওকে, দিয়ে আমাদের বের করতে বলেছে টোটাল ওয়ার্ক ডান দিয়ে আমাদের অপশন দেওয়া আছে কি কি, 1 নম্বর বলা আছে পজিটিভ, 2 নম্বর বলা আছে নেগেটিভ, 3 নম্বর বলা আছে জিরো, 4 নম্বর বলা আছে ক্যান নট বি ডিটারমাইন্ড। গেল। তো দেখ আমাদের কি শিখেছি এতক্ষণ ধরে, আমরা শিখেছি সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে এরিয়া আন্ডার দ্য গ্রাফ সেটা আসছে কি আমাদের ওয়ার্কটা। কিন্তু একটা কথা এটাও আমরা শিখেছি যে ক্লকওয়াইজ প্রসিডিওরের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা পজিটিভ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ এর ক্ষেত্রে ওয়ার্ক ডানটা নেগেটিভ হয়। তাহলে দেখ এখানে ক্লকওয়াইজ পার্ট কোনটা আছে, সিম্পল কথা, ক্লকওয়াইজ পার্ট আছে এইটা, এই পার্টটা দেখ না এখানটা থেকে এই দিক দিয়ে ঘুরে এসছে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে গেছে, এটা হচ্ছে ক্লকওয়াইজ পার্ট। অ্যান্টি ক্লকওয়াইজ পার্ট কোনটা আছে সেটা তোরা নিশ্চয়ই দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ পার্ট। তাহলে তোরা দেখতে পাচ্ছিস ক্লকওয়াইজ পার্টটা কিন্তু বড় আছে, ক্লকওয়াইজ পার্ট ইজ মোর, বলছে কি দেখ ক্লকওয়াইজ পার্ট ইজ লার্জ, অর্থাৎ ক্লকওয়াইজ পার্টটা আছে কি বড় আছে।
তাহলে আমাদের নিশ্চয়ই বলতে পারবো কি, সো এফেক্টিভ ওয়ার্ক ডানের ভ্যালু কত চলে আসবে, পজিটিভ ক্লকওয়াইজ এর জন্য পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ এর জন্য নেগেটিভ। তাহলে যেহেতু ক্লকওয়াইজটা বড়, তাহলে আমাদের এফেক্টিভ ওয়ার্ক ডানের ভ্যালু কত চলে আসবে, এফেক্টিভ ওয়ার্ক ডানের ভ্যালু চলে আসবে হচ্ছে আমাদের পজিটিভ। ওকে, তাহলে এই রকম ভাবে কিন্তু আমাদেরকে জিনিসটাকে বের করতে হবে। গেল। এবার যে দেখ, তোদেরকে আরো একটা ছোট্ট জিনিস দিয়ে দিলাম, সেটা দিয়ে তোদেরকে বললো কি ওয়ার্ক ডানের ভ্যালুটা কত আসবে বের করে দাও। কিরকম কথা বলছি দেখ, এই প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ দিয়ে দিলাম। এখানেতে যে গ্রাফটাকে ড্র করে দিচ্ছি সেই গ্রাফটা দেখ এরকম দেওয়া আছে, এই 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 এখানেতে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোর ভ্যালুস গুলো আমি একটুখানি মেনশন করে দিই। দেখ, এর করসপন্ডিং প্রেসার হচ্ছে P1, এর করসপন্ডিং প্রেসার হচ্ছে P2, এর করসপন্ডিং প্রেসার হচ্ছে ভলিউম হচ্ছে P1, এর করসপন্ডিং ভলিউম হচ্ছে কত P2। দিয়ে আমাদের এই গ্রাফটা দিয়ে আমাদেরকে বের করতে বলেছে কি ফাইন্ড ওয়ার্ক ডান। ওকে, এটা তাহলে আমাদের কোথায় চলে গেলাম, প্রবলেম নাম্বার 3। তো একবার তোরা এটা নিজেরাই একবার করে দেখে নে, দেখে নিয়ে বল এখানে তো ওয়ার্ক ডানের ভ্যালুস কত আসছে। একদম সিম্পল জিনিস, কিন্তু না পারার মতো কোনো কারণই নেই। আমাদের কি শিখেছি ওয়ার্ক ডানের ভ্যালু আমাদের কি হয়, পজিটিভ হয় না নেগেটিভ হয়, সেটা কাকে দিয়ে ডিফাইন করে না, সেটা ডিফাইন করে প্রসিডিওরটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে সেটা কোন দিকে করেছে, এই দিকে করেছে, সেটাকে কি বলে অ্যান্টি ক্লকওয়াইজ। দেখ না, ঘড়ির কাঁটাটা যদি আমাদের কি করতো এই রকম ভাবে করতো, ওকে, সেটাকে বলতাম কি ক্লকওয়াইজ। ঘড়ির কাঁটাটা যদি কি হচ্ছে এরকম উল্টো দিকে ঘোরে, সেটাকে বলছে কি অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে সেটা কি রকম করেছে, এরকম ভাবে উল্টো দিকে করেছে, তাহলে সেটা আসছে কি, সেটা আসছে হচ্ছে আমাদের না অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা দেখে নিলাম ওয়ার্ক ডানের যে ভ্যালুটা পাবো সেটা বেসিক্যালি একটা এনে বলবো কত নেগেটিভ, কিন্তু ভ্যালুটা কত আসবে এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে তো এটা কি ট্রায়াঙ্গেলের এরিয়া, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কত হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে বেসটা কত আসবে V2 মাইনাস V1, তাহলে এখান থেকে লিখছি কত V2 মাইনাস V1 ইন্টু উচ্চতা মানে কত আসছে দেখ না P2 মাইনাস V1। তাহলে এই পরিস্থিতিটার ক্ষেত্রে আমরা বলে দেবো কত ওয়ার্ক ডানের যে ভ্যালু হয় সেটা আমাদের এই ফর্মুলাটাকে দিয়ে ডিটারমাইন করতে হবে। গেল। তাহলে এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটাকে কিন্তু ওয়ার্ক ডান রিলেটেড কথা আছে যেগুলোকে আমাদের করতে হবে। এরপরেতে আমরা যে জায়গাটায় চলে যাব সেটা হচ্ছে কি না ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, অর্থাৎ তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, তাকে আমরা ডিসকাশন করছি কি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বা তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে এখান থেকে বলছে কি দেখো তো ফার্স্ট ল, আমি ইংরেজিতে লিখলাম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। প্রথম কথা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কে আলোচনা করতে গেলে যেটা বলবো সেটা হচ্ছে কি এটা বেসিক্যালি হচ্ছে কি শক্তির সংরক্ষণ সূত্র, অর্থাৎ এটা হচ্ছে হচ্ছে আমাদের একটা কি কনজারভেশন অফ এনার্জি। তাহলে যখনই আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর কথা বলছি বেসিক্যালি আমরা বলছি কি ইট ইজ এ কনজারভেশন অফ এনার্জি। গেল। তাহলে এখান থেকে ফার্স্ট পয়েন্ট আমি যেটাকে নোট করব সেটা হচ্ছে কি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেটা হচ্ছে কি দিস ইজ কনজারভেশন অফ এনার্জি। এই রুলসটা কি বলছে, দেখ কোনো সিস্টেমের মধ্যে আমি হিট এনার্জি প্রোভাইড করলাম, যদি আমি হিট এনার্জি প্রোভাইড করি তখন সবসময় জানবি যে বডিটার ভেতরে যে মলিকুল গুলো আছে তাদের কাইনেটিক এনার্জি কিছুটা হলেও ইনক্রিজ হবে, এবং আগে তার যা এরিয়া অকুপাই করছিল সেই এরিয়াটার থেকে এখন সে কি করবে বেশি এরিয়া অকুপাই করবে। মানে কথাটা আসছে কি কোনো বডির মধ্যে এনার্জি দিলে
সে হিট এনার্জি হোক যাই হোক, সে কি করবে, কি কিছুটা ওয়ার্ক ডান করবে, আর বাকি কিছুটা কি করবে, মেটেরিয়ালটার ওরিয়েন্টেশনকে বদল করতে হেল্প করবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে সবসময় যে সিম্পল লাইনেতে যদি জিনিসটাকে ভাবি, কিসের কথা বলছি দেখ, সিম্পল কথা দেখ, এনার্জি গিভেন টু এ সিস্টেম, ওকে, দুটো কাজে ব্যবহার হয়। এক নম্বর কথা হচ্ছে কি না, টু পারফর্ম সাম ওয়ার্ক, তাহলে কিছুটা কাজ করতে ব্যবহার করা হয়। আরেকটা কিছু কাজে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি টু চেঞ্জ দ্য ওরিয়েন্টেশন অফ দ্য বডি, চেঞ্জ দ্য ওরিয়েন্টেশন অফ দ্য বডি। এবারে দেখ, কোনো বডির ওরিয়েন্টেশনকে বদল করে দেওয়া, সেটা মানেই হচ্ছে কি বডিটার ইন্টারনাল এনার্জির পরিবর্তন হওয়া। তাহলে দেখ, আমাদের কি কথা বলছে, বডির ওরিয়েন্টেশন বদল হয়ে যাওয়া, সেটা মানেই হচ্ছে কি না চেঞ্জ ইন দ্য ইন্টারনাল এনার্জি, সেটা মানেই হচ্ছে কি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, মানে গ্যাসের আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। কেননা গ্যাসের স্টেপের পরিবর্তন মানে কি গ্যাসের আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে। তাহলে দেখ, এখান থেকে আমরা বলতে পারবো কি বাইরে থেকে যে পরিমাণ হিট সাপ্লাই দিচ্ছিল, সেটা কি হলো, তার ইন্টারনাল এনার্জি চেঞ্জ ঘটালো এবং তার উপর কিছুটা ওয়ার্ক ডান করলো। তাহলে সেটাকে যদি ডিফারেন্সিয়াল ফরম্যাটেতে লিখি, সেটা মানে কত আসবে, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ, তাই তো? এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে বলা হয় কি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, বা যেটাকে আমরা বলছি কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো যখনই আমাদের এখান থেকে এই কথাটা লিখে ফেলবো, একটা কথা ফার্স্ট এখান থেকে যেটা নোট করব, সেটা আসছে কি দেখো, গ্যাসের ইন্টারনাল এনার্জি তার উপর আমি কি ধরনের পরিবর্তন ঘটিয়েছি সেটার উপর কিন্তু নির্ভর করে না। মানে আমাদের কথাটা আসছে কি দেখতো, ইন্টারনাল এনার্জি doesn't depend on path, doesn't depend on path, মানে আমাদের বলার বক্তব্য হচ্ছে কি দেখতো, ধর আমাদের এখান থেকে এই একটা গ্যাস সিস্টেম আছে, তাকে আমি এরকম ভাবে চেঞ্জেস ঘটালাম, কি মনে কর আমি এরকম ভাবে চেঞ্জেস ঘটালাম, সে কিন্তু এ থেকে বিতেই এলো, একবার এই বরাবর এসছে, একবার এই বরাবর এসছে। তাহলে দেখ, দুটো প্রসিডিওরতেই আমাদের কিন্তু পাথ ডিফারেন্ট আছে, কিন্তু সে এসছে এ থেকে বি অব্দি। তাহলে সে কোথা থেকে কোথায় এসছে সেটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কোন পাথ বরাবর এসছে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু ওয়ার্ক ডানের ক্ষেত্রে সেটা কিন্তু আলাদা ছিল। কোন পাথ বরাবর এসছে তার উপর ওয়ার্ক ডান ডিপেন্ড করতো, কিন্তু ইন্টারনাল এনার্জির সময় আমি কি দেখলাম, সেটা ইন্ডিপেন্ড ডাজেন্ট ডিপেন্ড অন দা পাথ। ওকে, তাহলে আমাদের ইন্টারনাল এনার্জি ডাজেন্ট ডিপেন্ড অন পাথ, এটা তাহলে কার উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে কি ইট ডিপেন্ডস অন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। ওকে, তাহলে প্রারম্ভিক এবং অন্তিম তার যে পয়েন্ট আছে, তার উপরেতেই কিন্তু ইন্টারনাল এনার্জির পরিবর্তন হয়। তাহলে এই জিনিসটাকে কিন্তু তোদের দেখে নিতে হচ্ছে। এবারে দেখ, এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সকে অ্যাপ্লাই করতে গেলে আমাদের কিছু কিছু সাইন কনভেনশনকে মাথার মধ্যে রেখে দিতে হবে। ওকে, তাহলে সেই কথাটাকে আমি সেরকম শিখছি, যেরকম তোরা আলোর গতি মানে আলোকবিদ্যার ক্ষেত্রে, ওকে, অর্থাৎ অপটিক্স এর ক্ষেত্রে যখন তোরা ক্লাস 10 এ পড়েছিস, তখন তোরা কিরকম সাইন কনভেনশন শিখেছিস, এখন এই থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে তোদেরকে একটা সাইন কনভেনশন শিখতে হবে। তো সেই সেই সাইন কনভেনশনটা কি জিনিস, বা সেখানটাতে কিসের কথা বলা হচ্ছে সেটা দেখে নে একটুখানি। সাইন কনভেনশন কিরকম কথা দেখছি দেখ, আমরা শিখে নিলাম কি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ, হলো।
এবার দেখ এই লটার ক্ষেত্রে আমাদের কিউ এর ভ্যালু কখন পজিটিভ হবে, কিউ এর ভ্যালু কখন নেগেটিভ হবে, ইউ এর ভ্যালু কখন পজিটিভ হবে, ইউ এর ভ্যালু কখন নেগেটিভ হবে, বা ওয়ার্ক ডানের ভ্যালু কখন পজিটিভ কখন নেগেটিভ, তার যে কথাটা, তার যে আলোচনাটা, সেটাই আসছে কি এখানে যে সাইন কনভেনশনের বক্তব্য। মানে আমাদের মাথার মধ্যে রাখতে হবে এই যে ডি কিউ, ডি কিউ কখন পজিটিভ হবে, সেটা কিন্তু খুব কথা সিম্পল কথা, যখন সিস্টেমটার মধ্যে হিট দেওয়া হয়, মানে কি বলা হচ্ছে, হিট ইজ গিভেন টু দ্য সিস্টেম। ওকে, তাহলে কোয়েশ্চেনে ভাষা বলা থাকবে আমাদের যেখানেতে কাজ কমপ্লিট করা হচ্ছে সেখানটার মধ্যে আমরা হিটকে সাপ্লাই দিলাম, তখন আমরা বলবো কি না ডিকিউ হচ্ছে পজিটিভ। তাহলে পরের কথাটা নিশ্চয়ই বলতে পারবি ডিকিউ এর ভ্যালু নেগেটিভ কখন আসবে, সেটাকে নিশ্চয়ই বলতে পারবি ডিকিউ ইজ নেগেটিভ কখন, যখন আসছে কি হিট ইজ রিজেক্টেড বাই দ্য সিস্টেম, হিট ইজ রিজেক্টেড, রিজেক্টেড বলা থাকতে পারে, বা আরো কি বলা থাকতে পারতে পারে, হিটটাকে আমাদের এক্সট্রাক্ট করে নেওয়া হয়েছে, মানে আমরা বলছি কি হিট ইজ রিজেক্টেড, অর সেটাকে আমাদের আরো একটা ইংলিশে কি লেখা থাকে, হিট ইজ এক্সট্রাক্টেড। ওকে, হিট ইজ রিজেক্টেড অর এক্সট্রাক্টেড ফ্রম দ্য সিস্টেম। যদি এরকম ঘটনা ঘটে সেটার ক্ষেত্রে আমরা বলবো কি না ডিকিউ ইকুয়াল টু আসবে কত, নেগেটিভ। এরপরে দেখ এটা চলে গেল কার কাহিনী, এটা চলে গেল হিটের কাহিনী। এটা একটা সাইন কনভেনশন আমাদের বেরিয়ে গেল। 2 নম্বর যে সাইন কনভেনশনের কথা বলবো সেটা কার রিলেটেড কথা, সেটা আসছে দেখ ইন্টারনাল এনার্জি রিলেটেড কথা। তাহলে দেখ আমাদের 2 নম্বরেতে ডিসকাশন করছি কাকে নিয়ে, ডিইউ। ডিইউ এর ভ্যালু পজিটিভ আসবে কখন, যদি টেম্পারেচার ইনক্রিজ হয়, টেম্পারেচার ইজ ইনক্রিজড। ওকে, আর দেখ ডিইউ এর ভ্যালু নেগেটিভ আসবে কখন, না যদি আমাদের টেম্পারেচার ইজ ডিক্রিজড। কার টেম্পারেচারের কথা বলছি, যে সিস্টেমটার উপর অপারেশনটা পারফর্ম করা হয়েছে সেই সিস্টেমটার টেম্পারেচারের কথা আমরা আলোচনা করছি। তাহলে এটা চলে গেল কিসের কথা, আমাদের সেকেন্ড কথা চলে গেল। এরপরে তো আমাদের কিসের কথা আসছে না ডিকিউ, আর মানে কিউ মানে হিট আর ইন্টারনাল এনার্জি, এদের গল্প চলে গেল। এরপরে 3 নম্বর যার কথা মাথায় রাখবো সেটা আসছে কি ওয়ার্ক ডান। ওকে, এটা তো আমি এতক্ষণ ধরে ডিসকাশন করলাম, ওয়ার্ক ডানকে কখন পজিটিভ নেব, সেটা হচ্ছে কি যখন ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস, ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস, মানে এটাই হচ্ছে আমাদের সেই কথাটা যেখানে ভলিউম ইজ ইনক্রিজড। তাহলে যদি আমাদের ভলিউম কখনো বেড়ে যায় তখন বলা হবে কি ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস, তখন আমাদের ওয়ার্ক ডানের ভ্যালু নেব কত, পজিটিভ। আর দেখ এর ভ্যালুকে তাহলে কখন নেগেটিভ নেব, নিশ্চয়ই বুঝতে পারছিস, যখন আমাদের কথা বলা আসছে কি ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস। ওকে, অন দ্য গ্যাস মানে কি এক্সটার্নাল কোন সিস্টেম গ্যাসের উপরে কিছু ওয়ার্ক ডান করেছে, তাকে আমরা বলবো কি ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস। সেটার ক্ষেত্রে আমাদের কি বলতে পারবো, বা সেটাই হবে আমাদের কি ভলিউম ইজ ডিক্রিজড। ওকে, তাহলে এই কথাগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের থার্মোডাইনামিক্স এর অঙ্ক করার ক্ষেত্রে। বোঝা গেল সিচুয়েশনটা কিসের কথা বললাম। তাহলে এই যে জিনিসটা শিখলাম এটাকে আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখ এই বোর্ডটা কিন্তু তোদের এই থার্মোডাইনামিক্স এর অঙ্ক করার ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ বোর্ড হতে চলেছে। তো সেটাকে আমরা যদি আমাদের দেখাতে চাই যে কখন কোনটাকে কি রকম ভাবে অ্যাপ্লাই করব বা কি কি আছে না আছে, সেটাকে আমরা একটুখানি এরকম ভাবে দেখছি। দেখ একটা ছোট্ট হিসাব নে, এরকম কথা বলা আছে, তো সিম্পল একটা এক্সাম্পল ধর তোকে বলা হচ্ছে 110 জুল অফ হিট, মানে 110 জুল তাপ কি বলা হয়েছে ইজ অ্যাডেড টু এ সিস্টেম, ইজ অ্যাডেড টু এ সিস্টেম। তাহলে কোনো একটা সিস্টেমেতে আমাদের 110 জুল হিট অ্যাড করা হয়েছে। এর ফলেতে বলা আছে কি and its internal energy increases by 40 joule and
ইন্টারনাল এনার্জি ইজ ইনক্রিজেস মানে বৃদ্ধি পেয়েছে বাই 40 জুল। দিয়ে আমাদেরকে বের করতে বলা হয়েছে ফাইন্ড অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। ফাইন্ড অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, তাহলে বের করতে বলা হচ্ছে কতখানি কার্য সম্পাদন করা হয়েছে। তো তার জন্য তোদের কাছে ফর্মুলা শেখালাম, নিশ্চয়ই বুঝতে পারছিস। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর অঙ্ক শেখালাম কত, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ। দেখ বলা হয়েছে কি 110 জুল হিট ইজ অ্যাডেড, তাহলে হিট আমাদের সিস্টেমেতে দেওয়া হয়েছে, রিজেক্ট নয় কিন্তু, হিট ইজ গিভেন টু দা সিস্টেম, মানে তার ভ্যালু কত আসবে পজিটিভ, মানে লিখছি কত প্লাস 110। ইন্টারনাল এনার্জি বলেই দেওয়া আছে, টেম্পারেচারের কোনো গল্পই রাখিনি, বলে দিয়েছে কত ইজ ইনক্রিজড বাই কতখানি, না বলে দেওয়া আছে হচ্ছে 40 জুল। তাহলে এখানকার ক্ষেত্রে তোরা লিখে দিবি কত প্লাস 40, সেটা ইকুয়াল প্লাস কত লিখছিস টি ডব্লিউ, তাহলে সিম্পল, সেখানে তো ওয়ার্ক টানের ভ্যালু কত আসছে 70 জুল, তাই তো। মানে আমাদের বলে দিচ্ছে কি ওয়ার্ক টানের ভ্যালু আসছে 70 জুল, তার মানে ডেফিনেটলি ভলিউম ওয়াজ ইনক্রিজড, তার মানে এটা মানেই বুঝিয়ে দিচ্ছে কি ভলিউম ওয়াজ ইনক্রিজড। ওকে, তাহলে এইরকম ভাবে আমাদেরকে কিন্তু জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে। এরকম আরো একটা জিনিসকে এক্সাম্পল নিয়ে দেখ, ধর আমি বলছি 3000 জুল অফ হিট, ছোট্ট এক্সাম্পল নেবো। এক্সাম্পল 2 এর কথা, কি বলছি দেখ, 3000 জুল অফ হিট। ওকে, তাহলে হিটের ভ্যালুটা আমি বলছি কত 3000 জুল ইজ গিভেন টু এ গ্যাস, ইজ গিভেন টু এ গ্যাস at constant pressure, constant pressure মানে কি প্রেসারের ভ্যালুটা ধ্রুবক থাকছে, at constant pressure, যে প্রেসারটাতে দেয়া হয়েছে সেই প্রেসারের ভ্যালু বলা আছে কত 2 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার। হলো, তারপরে বলা আছে কি ভলিউম ইনক্রিজেস বাই 10 লিটার, তাহলে যখন এটাকে করেছি তখন বলছে কি ভলিউম ইনক্রিজেস বাই 10 লিটার। দিয়ে আমাকে বের করতে বলা হয়েছে ফাইন্ড চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ফাইন্ড চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। আচ্ছা, প্রথম কথা তোরা এখানে তো বলবি যে চেঞ্জ ইন ভলিউম, তো বললাম, তাহলে ভলিউমের পরিবর্তনকে আমাদের কতখানি কথা বলতে পারবো বলতো। দেখ আমাদের কাছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করলে কত আসছে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ, তাহলে আমাদের বের করতে হবে কত ডি ইউ, সেটা আসছে কত ডি কিউ মাইনাস ডি ডব্লিউ। ডি কিউ এর ভ্যালু কোয়েশ্চেনে ডাইরেক্ট বলে দেওয়া আছে কত আসছে দেখ 3000 জুল, কিন্তু ডি ডব্লিউ বলে দেওয়া নেই, কিন্তু আমরা একটু আগে শিখেছি ডি ডব্লিউ মানে কতখানি হয় প্রেসার ইনটু ভলিউম, তাই না। আমরা তো সবাই শিখেছি যে আমাদের ফর্মুলা শিখেছিলাম না, ডি ডব্লিউ ইকুয়াল টু কত, ক্লাসের শুরু থেকে শিখছিলাম পি ইনটু ডিভি, তাহলে দেখ না সেখান থেকে পাচ্ছিস কত 3000 মাইনাস প্রেসার ভ্যালু কত আছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 5, চেঞ্জ ইন ভলিউম, চেঞ্জ ইন ভলিউমটা কতখানি, না বলে দেওয়া আছে কত ইনক্রিজেস বাই 10 লিটার, অর্থাৎ ডিভি পজিটিভ, তাহলে 10 লিটার, লিটার কিন্তু এসআই ইউনিট নয়। আমরা সবাই জানি যে দেখ 1 লিটার ইকুয়াল টু আমাদের কত লিখে 1 ডেসিমিটারের কিউব, তাহলে সেটাকে লিটারেতে মানে মিটার কিউবেতে কনভার্ট করতে গেলে কি করতে হবে 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 1 লিটার ইকুয়াল টু আমরা যেন কেউ ভুলে না যাই সেটা আসছে কত না 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার কিউব, রাইট। এই কথাটা কিন্তু যেন কেউ ভুলি না, লিটার থেকে আমাদের এসআই ইউনিটে কনভার্ট করতে গেলে সেটাকে আমাদের করতে হবে কি 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি এখান থেকে করলাম কি, এটা বলা ছিল কতখানি 10 লিটার, তাহলে আমাদের এখানটাতে লিখবো কত 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, হলো।
তাহলে যদি আমি এটাকে 10 × 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করি, কত পাচ্ছি দেখো? 3000 মাইনাস, দেখ না এখান থেকে কত আসছে, 6, 5, 1 6, 3 বাদ যাচ্ছে, তাহলে আমাদের এখান থেকে কত আসছে 2 × 10⁶, মানে সেখান থেকে ভ্যালুটা কত পাচ্ছি, মানে 2 × 10⁻³ মানে সেখান থেকে ভ্যালুটা কত পাচ্ছি 2000। মানে নিশ্চয়ই এখান থেকে বলতে পারবো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত হবে, 1000 জুল। ওকে, এইরকম ভাবে আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কে অ্যাপ্লাই করে নিউমেরিক্যালস গুলো কিন্তু আমাদের করতে হবে। ওকে, তো দেখ, আশা করবো যে তোদের অনেক কিছু শেখাতে পারলাম। ওয়ার্ক ডান সম্বন্ধে ডিটেলস ডিসকাশন করলাম আমরা, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে ডিটেলস ডিসকাশন করলাম। ওকে, আমরা পরের ক্লাসটাতে আমরা করব কি না, বিভিন্ন প্রসেস নিয়ে, থার্মোডাইনামিক প্রসেস মানে কি, আইসোকোরিক প্রসেস অর্থাৎ সম আয়তন প্রক্রিয়া, আইসোবারিক প্রসেস অর্থাৎ সমচাপ প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া, এই সমস্ত প্রক্রিয়াগুলোকে নিয়ে কিন্তু আমরা পরের ক্লাসে ডিসকাশন করব। ওকে, তো ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।